তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 10-এর চ্যাপ্টার 2 থেকে মাইটোসিসের বিভিন্ন যে দশাগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। এগুলোকে প্রধানত ছবির মাধ্যমেই বোঝাবার চেষ্টা করব। এই যে প্রফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই প্রত্যেকটা যে ফেজগুলোর আলাদা আলাদা ছবি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন আমি পেয়েছি, সেই জন্য আজকের এই পর্ব। আজকে কিন্তু আমি প্রথমে ছবি আঁকবো এবং ছবিগুলোর মাধ্যমে যে যে বৈশিষ্ট্যগুলো আছে প্রত্যেকটা ফেজে সেগুলো বর্ণনা করব। তোমাদের অনেক ক্ষেত্রে কি হয়, এই ছবিগুলো পরীক্ষায় আঁকতে গিয়ে অনেকে অনেক রকম ভুল করে ফেলে, সেগুলোও আজকে অ্যাড্রেস করব। চলো শুরু করা যাক। প্রথমেই আসি যেটা সেই মাইটোসিসের দুটো ভাগ, প্রধান দুটো ভাগ, একটা হলো ক্যারিওকাইনেসিস, একটা সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা কোথায় সংঘটিত হয়? নিউক্লিয়াসের মধ্যে, সে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের নিউক্লিয়াসের মধ্যে। সাইটোকাইনেসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে। তাহলে আজকের যে আলোচ্য বিষয় সেটা প্রধানত এই ক্যারিওকাইনেসিস নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমেই দেখো, যখন মাইটোসিস মানে কি কোষ বিভাজিত হচ্ছে, সেক্ষেত্রে আগে আমরা দুটো কোষ এঁকে নেবো, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যখন আমরা আঁকবো তাহলে এইটা এরকম ষড়ভুজাকার আঁকার চেষ্টা করব এবং তার সাথে সাথে এগুলোকে দুখানা করে, মানে এটার কোষ পর্দা এবং কোষ প্রাচীর দুটোই থাকবে, এরকমভাবে বোঝাবার চেষ্টা করব। কারণ উদ্ভিদ কোষে কোষ পর্দাও থাকে, কোষ প্রাচীরও থাকে, ঠিক আছে। আর প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র কোষ পর্দাই আছে, সেজন্য এইরকমভাবে আঁকলাম। এবার তাহলে এই যে প্রাণী কোষের ভিতরে কোথায় এগুলো সংগঠিত হচ্ছে? নিউক্লিয়াসের মধ্যে, তাই নিউক্লিয়াসটা এরকমভাবে আঁকছি, ঠিক আছে। এর ভেতরেও তাই। প্রথমে কি হচ্ছে, ক্রোম্যাটিন যে সূত্রগুলো থেকে জল বেরিয়ে যাচ্ছে, তাহলে ক্রোম্যাটিন সূত্র থেকে যখন এই জল বেরিয়ে যাবে সেটা আরও স্পষ্ট হয়ে ওঠে, আরও বেশি ভালোভাবে দেখা যায়। এই যে ক্রোমোজোম, এই ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশটা যদি বাদ দিই, তাহলে সেন্ট্রোমিয়ার অংশটা ছাড়া দুপাশে দুটো বিভক্ত হয়ে দুটি করে ক্রোম্যাটিড গঠন করছে। তাহলে এই একটা ক্রোম্যাটিড, একটা ক্রোম্যাটিড, এরমভাবে ক্রোম্যাটিড গঠন করছে, ঠিক আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রেও সেগুলো দেখা যাচ্ছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকমভাবে আঁকছি কারণ এক্ষেত্রে জল বেরিয়ে গিয়ে ক্রোম্যাটিন সূত্রগুলো অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে, ঠিক আছে। এই স্টেজটা দেখাচ্ছি। আর এখানে দেখাচ্ছি কি, এই যে ক্রোম্যাটিন সূত্রগুলো আরও বেশি স্পষ্ট হয়ে গিয়ে এখানে ক্রোম্যাটিড গঠন করেছে। আর মাঝের যে অংশটা সেটা কি, সেটা হলো সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। এইভাবে আরও একটা ক্রোম্যাটিড আঁকছি, এরকম, এইভাবে ধরো এরকম রয়েছে। দুই রং দিয়ে আঁকছি যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে মাঝখানের অংশটা হলো সেন্ট্রোমিয়ার, তার দুপাশে ক্রোম্যাটিড রয়েছে। এবার এই ক্রোম্যাটিডগুলো ধরো এই একটা ক্রোম্যাটিড আর একটা ক্রোম্যাটিডের সাথে এমনভাবে পেঁচিয়ে থাকে, এটাকে প্লেকটোনামিক কুণ্ডলী বলছে। যে প্রোফেজের ক্ষেত্রে শুরুতে এই যে কোষের মধ্যে নিউক্লিওলাসটা থাকে, সেই জন্য এখানে একটা ডট দিয়েছি, এটা হলো নিউক্লিওলাস। যত প্রোফেজটা প্রোগ্রেস হতে থাকে, সামনের দিকে এগোতে থাকে এবং শেষের দিকে গেলে কি হয়, যে এই যে নিউক্লিওলাসটা আর দেখা যায় না, সেই জন্য এইখানে প্রাণী কোষের ক্ষেত্রে আমি আর নিউক্লিওলাসটা দেখালাম না। তোমরা এখানেও এটা না দেখাতে পারো উদ্ভিদ কোষের ক্ষেত্রেও, কিন্তু তখন এগুলোকে পুরোপুরি এরকম ক্রোম্যাটিড হিসাবে এঁকে দেখাতে হবে। মানে সেক্ষেত্রে এইরকম আঁকবে না, সেক্ষেত্রে আঁকবে এরকমভাবে, ক্রোম্যাটিড আঁকবে আর এর ভিতরে কোনো রকম নিউক্লিওলাস দেখাবে না। আচ্ছা, প্রোফেজটা যখন শেষ হতে থাকে তখন কি হয়, এই যে নিউক্লিওলাসের যে আবরণ, নিউক্লিয় পর্দা, এটাও কিন্তু প্রায় বিলুপ্ত হয়ে যায়। সেই কারণে যখন এটা আমরা দেখাবো তখন এই পর্দাটা ডটেড হিসাবেও দেখাতে পারি, মানে এটা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। ছবি আঁকার সময় অনেকে এই ভুলগুলো করে থাকে, সেই জন্য কিন্তু ছবি অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে প্রোফেজের সময় মনে রাখতে হবে যে কি, নিউক্লিওলাস সেটা আঁকবো না, কারণ প্রোফেজের শেষের দিকে গিয়ে নিউক্লিওলাস লুপ্ত হয়ে যায়। আর দ্বিতীয় হলো নিউক্লিয় পর্দা, সেটাও এইভাবে কাটা কাটা দেখিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় যে এটা ক্রমশ লুপ্ত হয়ে যাচ্ছে।
আর কি হতে থাকে প্রাণীকোষের ক্ষেত্রে? প্রাণীকোষের ক্ষেত্রে যখন বেম তৈরি হয়, এরপর যখন বেম তৈরি হবে সেই জায়গাটায় আসবে, সেক্ষেত্রে কি হয়, সেটা সেন্ট্রোজোম থেকে তৈরি হয়। সেজন্য সেন্ট্রোজোমের একটা সেন্ট্রিওল এদিকে চলে আসবে আর একটা এদিকে চলে যাবে, আর অ্যাস্ট্রাল রশ্মিগুলো কিছুটা করে থাকবে। তাহলে সেন্ট্রোজোমে যে দুটো সেন্ট্রিওল সেটা দুটো দুপ্রান্তে চলে যাবে, ঠিক আছে? এ দুটো তো পাশাপাশি থাকে, কিন্তু যখনই প্রোফেজ চলতে থাকবে এই দুটো ধীরে 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 একটা অন্য প্রান্তে, মানে দুটো দুই মেরুতে চলে যাবে, এবং দুটোরই সাথে অল্প কিছু পরিমাণে অ্যাস্ট্রাল রশ্মি যেটা থাকবে। উদ্ভিদের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রোজোম থাকে না, সেই জন্য কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে আমরা সেন্ট্রোজোম আঁকবো না, মাথায় রাখতে হবে। উদ্ভিদের ক্ষেত্রে পরে যখন বেম তৈরি হবে সেটা তৈরি হবে তোমার মাইক্রোটিউবিউল থেকে, অর্থাৎ এখানে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে যখন আমরা দেখাবো তখন কিন্তু কোনো রকম সেন্ট্রোজোম দেখাবো না। তাহলে উদ্ভিদে সেন্ট্রোজোম দেখাবো না, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেজন্য দেখো এখানে আমি কোনো সেন্ট্রোজোম মানে সেন্ট্রিওলগুলো দেখাইনি। তাহলে এক্ষেত্রে যখন পয়েন্টিং করব, এটা কি? এটা হলো সেন্ট্রিওল, এটা হলো সেন্ট্রোমিয়ার, আর এটা হলো কি? ক্রোম্যাটিড। এটা হলো কি? লুপ্তপ্রায় নিউক্লিয় পর্দা, এরকম দেখাতে পারো। আর নিউক্লিওলাস আমরা আঁকছি না, ঠিক আছে? তাহলে এইভাবে প্রোফেজ দশাটাকে ছবির মাধ্যমে বুঝিয়ে দিতে হবে। অনেক সময় যে ভুল হয়, অনেকে নিউক্লিওলাস এঁকে ফেলে, নিউক্লিয় পর্দা এরকম একদম এরকমভাবে আঁকে, তখন কিন্তু সেটা মানে অনেক সময় সেটাকে ভুল হিসাবে ধরা হয়। উদ্ভিদ যখন মানে শুধুমাত্র পরীক্ষায় মেনশন করে দেবে যে উদ্ভিদেই এটা দেখাতে হবে, তখন কিন্তু সেন্ট্রোজোম কোনোভাবেই আঁকা চলবে না। এবার আসি মেটাফেজে। মেটাফেজ হলো একটা স্বল্পস্থায়ী দশা, মানে কম সময় ধরে থাকে। সবচেয়ে ক্ষণস্থায়ী দশা হলো অ্যানাফেজ, তারপর হলো তোমার এই মেটাফেজ, আর প্রোফেজ হলো সবচেয়ে দীর্ঘস্থায়ী দশা, ঠিক আছে? তাহলে এই যে মেটাফেজের ক্ষেত্রে যখন আমরা ছবি আঁকবো, একইভাবে আগে উদ্ভিদ আর প্রাণীকোষের যে আউটলাইনটা সেটা এঁকে নিই। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা কোষ প্রাচীর বোঝানোর জন্য এরকমভাবে আঁকতে হবে। ঠিক আছে, এর ভিতরে ধরো নিউক্লিয়াসের ভিতরে এই মানে এই প্রসেসগুলো হচ্ছে, তাই না? অর্থাৎ এখানে একটা ভেবে নিয়েছো যে এই রকম এই অংশের মধ্যেই হবে, এটা হলো নিউক্লিয়াস। আমরা কোনো রকম আউটলাইন দেবো না, কারণ আউটলাইন দিলে সেটা একটা নিউক্লিয় পর্দার মতো কাজ করবে। সেই জন্য একটা মনে মনে ঠিক করে নেবে যে এই জায়গাটার মধ্যেই ছবিটা আঁকবো। গোটা কোষটা জুড়ে কিন্তু নয়, কারণ এই গোটা প্রসেসটা কোষের ভিতরে গোটা জায়গা জুড়ে হয় না, নিউক্লিয়াসের ভিতরে হচ্ছে, সেই কারণে এক্ষেত্রেও ঠিক করে নেবে যে মোটামুটি মাঝখান বরাবর আঁকবো, কারণ মাঝখান বরাবরই মনে করে নিচ্ছি যে নিউক্লিয়াসটা আছে। একইভাবে কোনো রকম আউটলাইন দেবো না, কারণ নিউক্লিয় পর্দা হিসাবে সেটাকে ধরা হবে। নিউক্লিয় পর্দা কিন্তু যখন এই যে মেটাফেজ দশা শুরু হয় তখন কিন্তু সম্পূর্ণরূপে নিউক্লিয় পর্দা বিলুপ্ত হয়ে যায়। তার মানে কি, প্রোফেজ দশার সময় থেকে যখন এই নিউক্লিয় পর্দা অবলুপ্ত হতে শুরু করে, মেটাফেজ দশায় এসে সম্পূর্ণভাবে অবলুপ্ত হয়ে যাচ্ছে। এবার তাহলে কি আঁকবো? এক্ষেত্রে কি হয়, এই যে আমরা আগে দেখলাম যে ক্রোম্যাটিড, সেন্ট্রোমিয়ার, এগুলো কি করে, এই যে সেন্ট্রোমিয়ারের অংশের সাথে বেম তন্তুগুলো যুক্ত হয়। এবার প্রাণীকোষের ক্ষেত্রে যখন এই যে আমরা সেন্ট্রোমিয়ার এবং তার সাথে ক্রোম্যাটিডগুলো আঁকবো, সেক্ষেত্রে মনে রাখতে হবে যেগুলো আকারে বড় সেগুলো সেন্টারে আঁকবো। প্রথমত তো এই যে প্রাণীকোষের ক্ষেত্রে প্রাণীকোষের যে বিষুব অঞ্চল বরাবর, সেই অঞ্চল বরাবরই এই যে ক্রোম্যাটিডগুলো অ্যারেঞ্জড হয়, এবং এই যে ক্রোম্যাটিডগুলো যেগুলো আকারে বড় সেগুলো ভিতরে থাকে, ছোট ছোটগুলো ধারের দিকে থাকে। এইভাবেই কিন্তু প্রাণী কোষের ভিতরে এই যে ক্রোম্যাটিডগুলো এইভাবেই সজ্জিত থাকে। বড়গুলো ধরো এইভাবে আঁকছি, মাঝখানে বড়টা আঁকলাম, ছোটটা ধারে আঁকলাম। আবার ধরো অন্য একটা কালি দিয়ে আঁকছো, আরও একটা বড়, যেটা বড় ক্রোমোজোম মানে ক্রোম্যাটিডগুলো বড়, সেগুলো মাঝখানে আঁকা হলো, অন্যটা ছোট। এবার তোমরা বলতে পারো যে দুটো কালি দিয়েই কেন আঁকছি? তোমরাও চেষ্টা করবে দুটো আলাদা আলাদা করে বোঝাবার, কারণ একটা কোষের ভিতরে এই যে ধরো এখানে চারটে ক্রোমোজোম রয়েছে, এটার চারটের মধ্যে দুটো এসছে পিতার থেকে, দুটো এসেছে মাতার থেকে, সেজন্য দুটো ভিন্ন ভিন্ন
মানে কালি দিয়ে আমি বোঝাচ্ছি, তোমরা এরকম পেন্সিল দিয়ে শেড করেও বোঝাতে পারো, ঠিক আছে। এইভাবে সজ্জিত হলো। এবার দেখো, এবার কি হবে, এইগুলোর সাথে বেম যুক্ত হবে। বেমগুলোকে এইভাবে আমরা আঁকছি। এক্ষেত্রে কি হয়, বেমগুলো তৈরি হয় সেন্ট্রিওল থেকে। তাহলে একটা সেন্ট্রিওল এপাশে, একটা সেন্ট্রিওল এপাশে চলে গেল, এখান থেকেই বেমগুলো তৈরি হয়েছে। বেমগুলো এসে যুক্ত করে এই যে সেন্ট্রোমিয়ার অংশের সাথে, মানে ভিতরের যে সেন্টার অংশটার সাথে। এটার সাথে ধরো এটা যুক্ত হচ্ছে, এটার সাথে এটা, এইভাবে যুক্ত হচ্ছে, ঠিক আছে। কোষটা কিন্তু একটু বড় করে দেবে এক্ষেত্রে, কারণ এটা দেখো ছবিটা আঁকার পরে পুরো কোষটাই যেন মনে হচ্ছে যে গোটাটাই নিউক্লিয়াস, এরকম কিন্তু নয়। সেই জন্য এই জিনিসটা আঁকার পরে এর যে আউটলাইনটা একটু বড় করে দেবে, ঠিক আছে। এবার দেখো, এই যে বেমতন্তুগুলো আঁকা হলো, যেগুলো এই যে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত, এগুলোকে বলে হলো ক্রোমোজোমীয় তন্তু। তাহলে এগুলো কি আঁকলাম, ক্রোমোজোমীয় তন্তু আঁকলাম। ক্রোমোজোমীয় নামটা থেকেই বুঝতে পারছো, এটা হলো ক্রোমোজোমের সাথে যুক্ত, তাই এর নাম ক্রোমোজোমীয় তন্তু, ঠিক আছে। এবার ক্রোমোজোমীয় তন্তু ছাড়াও আরও একরকম তন্তু আছে, যেগুলো একটা মেরুর সাথে অন্য মেরু সংযুক্ত হয়। এইগুলো ধরো অবিচ্ছিন্ন তন্তু, এইভাবে যুক্ত হয়, ঠিক আছে। এইভাবে আমরা বোঝালাম, এ প্রান্ত থেকে ও প্রান্ত এইভাবে যুক্ত রয়েছে। ওগুলোর সাথে কিন্তু কোনো রকম ক্রোমোজোম যুক্ত নেই, ঠিক আছে। এবার তাহলে এই যে দশায় প্রাণী কোষের ক্ষেত্রে যখন মেটাফেজ দশা আঁকবো, মেটাফেজ এটা হলো প্রাণী কোষে কি কি মনে রাখছি, যখন আমরা এই বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলোকে আঁকবো, বড়গুলো হবে ভিতরের দিকে, বড় ক্রোমোজোমগুলো আঁকবো ভিতরে, আর ছোট ক্রোমোজোমগুলো বাইরে, ঠিক আছে। এটা অবশ্যই করে মনে রাখতে হবে। আচ্ছা, যখন আঁকবো এক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম নিউক্লিয় পর্দা আঁকবো না, কারণ নিউক্লিয় পর্দা এই মেটাফেজ দশার শুরুতেই বিলুপ্ত হয়ে গেছে। আর কোনো রকম নিউক্লিয় লাসও আঁকবো না। তাহলে কি কি আঁকবো না, সেটা হলো নিউক্লিয় পর্দা এখানে লুপ্ত হয়ে গেছে, দরকার নেই। নিউক্লিয় লাস সেটাও লুপ্ত হয়ে গেছে, আঁকার দরকার নেই, ঠিক আছে। এবার আসি উদ্ভিদ কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যখন ধরো এই জিনিসটা আমরা আঁকবো, তখন কি হয়, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু এরকম অ্যারেঞ্জমেন্ট কোনো কিছু নেই, বড়টা ভিতরে ছোটটা বাইরে, এরকম অ্যারেঞ্জমেন্ট নেই। এর ক্ষেত্রে আবার আলাদা। এর ক্ষেত্রে কি হয়, এই যে ধরো এইটা ধরো উদ্ভিদ কোষ, তো এই উদ্ভিদ কোষের এই যে বিষুব অঞ্চল রেখা, মানে বিষুব অঞ্চল বরাবর পুরোটা গোলাকারে ছড়িয়ে থাকে। মানে এটা তো আমরা 2Dতে বোঝাচ্ছি, তাই না, দৈর্ঘ্য আর প্রস্থে বোঝাচ্ছি। এর সাথে যদি উচ্চতাও যোগ হয়, 3Dতে বোঝাবার চেষ্টা করি, তখন দেখবো ধরো একটা গ্লোব নিলে তার আশেপাশে ধরো পুরোটা বিষুব অঞ্চল জুড়ে পুরোটা ক্রোমোজোম ঘিরে আছে। এইটা যদি মানে কল্পনা করে নাও, এক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে সেটা হয় কি হচ্ছে, যে বিষুব অঞ্চলটা জুড়ে মানে গ্লোবের মধ্যিখান বরাবর পুরো পরিধিটাকে ঘিরে থাকছে এই ক্রোমোজোমগুলো। তাহলে সেই জিনিসটা তো এখানে ছবি আঁকার মাধ্যমে বোঝানো সম্ভব না, এটাতেই লিখে দিতে হবে কিভাবে থাকছে। তাহলে এক্ষেত্রে কিন্তু ছবি আঁকার ক্ষেত্রে কোনো বড় ছোট ব্যাপার নেই, তুমি তোমার মতো আঁকতে পারো এই রকম। কিন্তু অবশ্যই এক্ষেত্রেও দুটো কালি ব্যবহার করতে হবে, কারণ এই যে 4টে ক্রোমোজোমের মাধ্যমে আমরা দেখাচ্ছি, এটা দুটো বাবার থেকে এসেছে, দুটো মায়ের থেকে এসেছে। এইভাবে আঁকা হলো, ঠিক আছে। এবার এর সাথেও কিন্তু কি হবে, যে দুপ্রান্ত থেকে এই যে বেমতন্তুগুলো দেখা যাবে। এই যে বেমতন্তুগুলো এখান থেকে উৎপন্ন হলো, অন্য প্রান্ত অবধি যাবে। এগুলো সব সেন্ট্রোমিয়ারের সাথে ভিতর দিয়ে যাচ্ছে, মানে সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত, ক্রোম্যাটিডের সাথে যুক্ত হচ্ছে, ঠিক আছে। তাই এগুলোর নাম কি, ক্রোমোজোমীয় তন্তু। আর অন্যগুলো যেগুলো এক মেরু থেকে অন্য মেরু অবধি
কানেকশন করছে সেগুলোকে বলে হলো কি অবিচ্ছিন্ন তন্তু, এইভাবে রয়েছে। এবার তোমরা বলবে এখানে তো কোনো রকম সেন্ট্রিওল আমি আঁকিনি, খেয়াল করে দেখো এখানে সেন্ট্রিওল এঁকেছি, এখানে আঁকিনি, কারণ উদ্ভিদে কি নেই, সেন্ট্রিওল নেই। সেই জন্য এক্ষেত্রে এই যে বেম তন্তুগুলো তৈরি হচ্ছে, এগুলো তৈরি হচ্ছে মাইক্রোটিউবিউল থেকে। মাইক্রোটিউবিউল নামটা থেকেই বুঝতে পারছো, মাইক্রো মানে ছোট ছোট, টিউবিউল বা তন্তুর মতো অংশ, সেইগুলোই নর্মাল উদ্ভিদ কোষে চারিদিকে ছড়িয়ে থাকে। যখন এই যে তোমার মাইটোসিস শুরু হচ্ছে তখন এগুলো একত্রিত হচ্ছে এবং এইভাবে একটা বেম তন্তু গঠন করছে। তাহলে সেন্ট্রিওল এক্ষেত্রে নেই, তাই জন্য কোনো রকম সেন্ট্রিওল আঁকবো না, জাস্ট এরকমভাবে সমস্ত বেমতন্তুগুলো এক জায়গায় এসে জড়ো হচ্ছে এরকম দেখালেই হবে, ঠিক আছে। আর এক্ষেত্রেও কিন্তু কোনো রকম নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাস আমি আঁকিনি। খেয়াল করে দেখো এরকমভাবে কোনো একটা আউটলাইন দিইনি, মানে এই জিনিসটার বাইরে এরকমভাবে কোনো আউটলাইন দিইনি, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। প্রধান যেটা ভুল হয় মেটাফেজ দশায়, প্রাণীকোষই বেশি আঁকতে দেয়, সেক্ষেত্রে এই বড়গুলো ভিতরে, বড় ক্রোমোজোমগুলো ভিতরে, ছোট ক্রোমোজোমগুলো বাইরে, এই জিনিসটা কিন্তু বেশিরভাগ সময় স্টুডেন্টরা এটা মিস করে যায়, তাই অনেক সময় কিন্তু এখান থেকে মার্কস কাটা যায়। এটা একটা বড় প্রবলেম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর আসি অ্যানাফেজ দশায়। অ্যানাফেজ হলো সবচেয়ে ক্ষণস্থায়ী দশা। এই দশাতে কি হয়, এই যে ক্রোম্যাটিডগুলো এগুলো দু প্রান্তে চলতে শুরু করে। এই ক্ষেত্রেও যে ছবি আঁকার মাধ্যমে চলো দেখে নিই, সেটা হলো প্রাণী কোষের ক্ষেত্রে যে স্ট্রাকচারটা দেখাবো এরকমভাবে হচ্ছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এরকমভাবে রয়েছে, ঠিক আছে। মেটাফেজ দশায় কি দেখলাম, ক্রোমোজোমগুলো কিরমভাবে ছিল, এইরকমভাবে ছিল, তাই তো। এক্ষেত্রে কি হচ্ছে, এই যে সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর এরকমভাবে ধরে নাও মাঝখান থেকে কেউ ভাগ করে দিচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। যখন আলাদা হয়ে যাচ্ছে কিরম হচ্ছে, এই একটা আর এই একটা, তাই তো, এইভাবে হচ্ছে। এবার ধরো এই জিনিসটা এরকম আছে, এখানে একটা দড়ি যুক্ত আছে বা তন্তু যুক্ত আছে, দড়িটা ধরে টানছো, তখন কি হবে, এই যেগুলো উইংসের মতো অংশ, যেগুলো ক্রোম্যাটিড, এগুলো কি হবে, ওপর দিকে যেই টানছো এই দুটো কি হবে, নিচের দিকে ঝুলে পড়বে। তাহলে কি হবে, তখন এই রকম দেখতে হয়ে যাবে। যেহেতু বেম তন্তুটা ওপর দিকে কোনো কিছুকে টানছে, তখন কি হবে, যেগুলো হ্যাঙ্গিং অংশ, ঝুলন্ত অংশ, সেগুলো নিচের দিকে ঝুঁকে পড়বে, সেজন্য এই দুটো এরকমভাবে ঝুঁকে পড়েছে। আবার একইভাবে এর সাথেও যদি বেমতন্তু যুক্ত হয়, যখন এই বেমতন্তুটা ধরো নিচের দিকে টানছে একে, তখন কি হয়ে যাবে, এইভাবে তন্তুগুলো, ক্রোম্যাটিডগুলো সামনের দিকে ঝুঁকে পড়বে। ঠিক এই জিনিসটাই আমরা এখানে আঁকবো, তাই আগে বুঝিয়ে নিলাম। তাহলে ভেবো না যে এই জিনিসটা আর এই জিনিসটা আলাদা, এই জিনিসটাই এইটা, কিন্তু আমরা আঁকছি এটা, কারণ এতগুলো তো স্টেপ এইটুকু জায়গার ভিতরে দেখানো সম্ভব নয়, সেই কারণে। তাহলে কীরকমভাবে আঁকবো, এই রকম, এখানে আবার অন্য একটা কালি দিয়ে আঁকার চেষ্টা করি, এখানে, 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 হলো। এবার এই প্রত্যেকের সাথে বেমতন্তুকে যুক্ত করে দেবো। এখানে একটা কি ছিল, সেন্ট্রিওল ছিল, তার সাথে এটা যুক্ত, এটা যুক্ত, এটা যুক্ত, এটা যুক্ত, এখানেও তাই, এরমভাবে প্রত্যেকটা। মাঝখান বরাবর কিন্তু আমরা কিছু আঁকছি না, কারণ কি, এই যে বেমতন্তুগুলো এগুলো ক্রমশ পিছন দিকে এটার ক্ষেত্রে চলতে শুরু করেছে, এটার ক্ষেত্রে বেমতন্তুগুলো উপর দিকে উঠে যাচ্ছে। ক্রোম্যাটিডগুলো এরম ছিল, এগুলো ধীরে 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 এরমভাবে আলাদা হয়ে যাচ্ছে। আলাদা কেন হচ্ছে, এপাশ থেকে ধরো একটা জিনিস এদিকে টানছে, এপাশ থেকে একটা জিনিস এদিকে টানছে, এইভাবে দুটো দূরে চলে যাচ্ছে। মাঝখান বরাবর একরকম তন্তু এখানে সৃষ্টি হচ্ছে, এগুলোকে বলে হলো ইন্টারজোনাল তন্তু। কি নাম, ইন্টারজোনাল তন্তু। যাতে অবিচ্ছিন্ন তন্তুগুলো এরকমভাবে দিয়ে দিতে হবে, যেগুলো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে রয়েছে, যেগুলো ক্রোম্যাটিডের ভিতর দিয়ে যাচ্ছে না, ঠিক আছে, এরমভাবে। এবার একই জিনিসটা উদ্ভিদের ক্ষেত্রেও আঁকবো, দুটো কালো কালি দিয়ে, দুটো নীল কালি দিয়ে,
ঠিক আছে, এই দিকে মেরুর সাথে এরকমভাবে যুক্ত হচ্ছে, এগুলো ক্রমশ এই দিকে চলে আসছে, আর এগুলো ক্রমশ অন্য মেরুতে চলে যাচ্ছে। আর এদের মাঝখানে যে তন্তুগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো ইন্টারজোনাল তন্তু। অবিচ্ছিন্ন তন্তুগুলো কিন্তু যেরাম ছিল সেরাম আছে, ঠিক আছে, এটা অবিচ্ছিন্ন তন্তু হবে, এরকমভাবে আছে। এইভাবে এক্ষেত্রে অ্যানাফেজ দশায় কি হচ্ছে, চলন সৃষ্টি হচ্ছে। এই চলনটা হচ্ছে কিভাবে, এই যে বেমতন্তুগুলো এগুলো ক্রমশ ছোট হচ্ছে এবং ধীরে ধীরে দুটো দুই প্রান্তে চলে যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো, এই জিনিসটা যদি আরও চলতে থাকে এবং এই জিনিসটাও আরও নিচের দিকে চলতে থাকে, তাহলে কি হয়ে যাবে, 4টে ক্রোমোসোম ওপরে চলে গেল, 4টে নিচে চলে এলো। এরপরে আসছি টেলোফেজ দশা। এটারই ধরো আঁকাটা কন্টিনিউ করছি। কি হবে, এক্ষেত্রে এখানে এরমভাবে দুটো নীল, আর এখানেও নীল এরম চলে গেল। ধরো একদম মেরু অবধি এদের মানে গমনটা প্রায় হয়েই গেছে, কালি দিয়েও যেটা আঁকছিলাম সেটাও হয়ে গেল, এইভাবে যুক্ত হয়ে গেল এইভাবে। এখানে জায়গা হচ্ছে না, যাই হোক তোমরা ভালোভাবে আঁকবে, ঠিক আছে। আর মাঝখানে এই যে ইন্টারজোনাল তন্তুগুলো এরমভাবে রয়েছে, ঠিক আছে। এবার এই যে টেলোফেজ দশা শুরু হলো, এই প্রোফেজ দশার ঠিক অপোজিটগুলো এখানে হবে। প্রোফেজ দশায় কি হয়েছিল, জল বেরিয়ে গিয়েছিল, এই যে ক্রোমোজোমগুলো আরও বেশি স্পষ্ট হয়ে উঠেছিল। এক্ষেত্রে কি হবে, যে জল আবার প্রবেশ করতে থাকবে, কোনো কিছুর ভেতরে যখন জল প্রবেশ করবে তখন সেই জিনিসটা খুব বেশি স্পষ্ট হবে না, ক্রোম্যাটিন সূত্রাকারে দেখা যেতে থাকবে। তাহলে এই জিনিসটাই যদি আবার পরে দেখি তাহলে কি দেখব, দেখব যে এটা হলো নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা ফিরে এসেছে, নিউক্লিওলাসও ফিরে এসেছে, আর এর ভিতরে এই যে ক্রোমোজোমগুলো, এগুলো ক্রোম্যাটিডগুলো সব এরকমভাবে পেঁচিয়ে গিয়ে অস্পষ্ট হয়ে গেছে এবং এই রকমভাবে অবস্থান করছে। ঠিক একইভাবে উদ্ভিদের ক্ষেত্রেও এখানে কালো, এখানে আর একটা কালো রঙের, এখানে একটা ব্লু, এখানেও একটা ব্লু, এখানে একটা ব্লু, এখানে একটা ব্লু, এইভাবে অবস্থান করছে। এইখানে একটা নিউক্লিয় পর্দা সৃষ্টি হয়েছে, এখানেও একটা নিউক্লিয় পর্দা সৃষ্টি হয়েছে, আর মাঝখান বরাবর এই যে ইন্টারজোনাল তন্তুগুলো সেগুলোই পরবর্তীতে কোষ প্রাচীর তৈরি করে দেবে, ঠিক আছে। এক্ষেত্রে কি হয়, প্রাণী কোষের ক্ষেত্রে ক্রমশ ক্লিভেজ পদ্ধতিতে এই যে খাঁজ সৃষ্টি হচ্ছে, এই হিঞ্জটা ক্রমশ ভিতরে ঢুকতে থাকে, নিয়ে গিয়ে এটা ক্রমশ ডিটাচ হয়ে যায়, এইভাবে দুটো আলাদা কোষ তৈরি হয়ে যায়। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়, যে মাঝখানে যে ইন্টারজোনাল তন্তুগুলো এগুলো মাইক্রোফিলামেন্ট হয়, তারপর সেখান থেকে কোষ পাত হয়, তারপর সেখান থেকে দুটো ভিন্ন ভিন্ন উদ্ভিদ কোষ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে একটা ওপরের দিকে এরকম উদ্ভিদ কোষ হলো, আর একটা এর এখানে নিচে আর একটা উদ্ভিদ কোষ হলো। এর ভিতরে ধরো নিউক্লিয়াস, নিউক্লিওলাস রয়েছে এবং এইভাবে নিউক্লিয় যে মানে ক্রোম্যাটিন সূত্রগুলো রয়েছে একইভাবে, এর ভিতরে হলো নিউক্লিয়াস, তার ভিতরে নিউক্লিওলাস এবং ক্রোম্যাটিন সূত্রগুলো এইভাবে রয়েছে। তাহলে এইভাবে পুরো পদ্ধতিটা হতে থাকে। তাহলে এই যে দুটো শেষে বললাম, এখানটা হলো টেলোফেজ। টেলোফেজের সাথে সাথে সাইমালটেনিয়াসলি চলতে থাকে সাইটোকাইনেসিস। এই যে সাইটোকাইনেসিসটা এক্ষেত্রে হলো মানে কি, সাইটোপ্লাজমটা দুটো বিভক্ত হয়ে গেল এবং কোষ দুটো সেপারেট হয়ে গেল, ঠিক আছে। তাহলে ছবি আঁকার সময় যে জিনিসগুলো মনে রাখতে হবে সেটা অবশ্যইভাবে মানে তোমরা নোট ডাউন করে রেখো যাতে পরে মনে থাকে। এই ছবি কিন্তু অবশ্যই আসে, ইভেন তোমাদের বোর্ড এক্সামেও আসে, অবশ্যইভাবে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোফেজ, মেটাফেজ, এই দুটো খুব বেশি আসে, অনেক সময় অ্যানাফেজও আসে, কিন্তু প্রথম দুটো বেশি গুরুত্বপূর্ণ। যদি তোমরা যে পয়েন্টগুলো বা বৈশিষ্ট্যগুলো সেগুলো যদি ছবি আঁকার মাধ্যমে বুঝে পড়ো, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি জিনিস তোমাদেরকে মানে ভুলে যাওয়ার সম্ভাবনা কমে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।